দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আর আজকে আমাদের অতিথি আছেন মিয়া গোলাম পরওয়ার। মিয়া গোলাম পরওয়ার এমপি ছিলেন, এইবারে নাই, বাংলাদেশ জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক। লম্বা ছাত্র রাজনীতি ইতিহাস আছে তার। অনেকে হয়তো এগুলো জানেন না, কিন্তু উনি যখন ইন্টারমিডিয়েট পড়েন সেই সময় ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করেছিলেন। 3 বছর সেখানে করবার পরে যখন বিএল কলেজে ভর্তি হয়েছেন, 77 সালে শিবির প্রতিষ্ঠা পাবার পরে বা আত্মপ্রকাশ করবার পরে উনি আস্তে আস্তে শিবিরের সঙ্গে যুক্ত হন এবং সেই থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে সেই দলের সঙ্গেই যুক্ত আছেন। আমাদের অতিথি আজকের মিয়া গোলাম পরওয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মান্না ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। খুবই খুশি যে আপনাকে ডাকবার সাথে সাথে পাওয়া গেছে কথাবার্তা বলবার জন্যে। আপনি তো জানেন আগে আমরা 2 দিন করেছি এবং আজকে যে আমরা করছি স্বাভাবিকভাবে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এবং এটার ভবিষ্যৎ কি, যেমন আমরা এটার নাম দিয়েছি চলমান ও বিকাশমান রাজনীতি। তো প্রথমেই আমি এটা প্রশ্ন করি আপনাকে, দীর্ঘ সময় এক একজন হয়তো এক রকম করে বলবে, আপনারা একটা খুবই প্রতিকূল পরিস্থিতিতে সংগ্রামের মধ্যে দিয়ে প্রায় অপ্রকাশ্যভাবে অতিবাহিত করেছেন। তার মধ্যে দিয়ে রাজনীতিকে যেরকম করে পেরেছেন, চালিয়েছেন এবং অবশেষে এইবার গণ অভ্যুত্থানের পরে প্রকাশ্যে আসতে পেরেছেন। এবং এই প্রথম মানুষ আপনাদেরকে দেখলো। মাত্র কিছুদিন আগেও বিগত আওয়ামী সরকারের নির্বাচনের আগে আপনাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়েছিল। সেই হিসেবে আপনাদের এখন দল হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা যদি ওই আইন মেনে চলা হয়, কিন্তু এই সময়টাই যেহেতু বদলে গেছে, আপনারা এসছেন, আসবার পরে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে আপনারা 68টা সিট পেয়েছেন। ভাবতে গেলে বিস্ময়কর। আমি এর আগে যে সমস্ত টকশোতে কথাবার্তা হয়েছে সেখানে বলেছি ওনারা আগের চেয়ে ভালো করবেন, ক্ষমতায় যাওয়ার মতো উঠতে পারবেন না, আর কতই বা হবে জানি না, ঠিক কোনো সংখ্যা বললেই। আপনার কীরকম অনুভূতি এই আপনাদের? এটাকে একটা বিরাট বিজয় নিশ্চয়ই বলেন, বা কীভাবে মূল্যায়ন করেন আপনারা? হ্যাঁ, ধন্যবাদ মান্না ভাই। আজকে আপনার সাথে কথা বলতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী সম্পর্কে এই কথাটা ইদানিং একটু অনেকে বলেন, যারা রাজনীতি বিশ্লেষক অথবা সমালোচক নানানভাবে বলেন। যেমনটা কিছু আপনিও বললেন যে আমরা কিছুদিন অপ্রকাশ্যে ছিলাম, তো ওই সেন্সে আমরা অপ্রকাশ্য নই। আমরা কিন্তু সবসময়ই আমাদের সাংগঠনিক কাজ, রাজনৈতিক কাজ অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি আমরা কিন্তু চালিয়ে গিয়েছি। কিন্তু যখন কর্তৃত্বশীল অত্যাচারী কোনো শাসকের পক্ষ থেকে আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা সরাসরি তাদের সাথে তো কোনো যুদ্ধে যেতে পারি না একটা রাষ্ট্রের সঙ্গে। রাষ্ট্রের ক্ষমতাকে যদি গণতন্ত্রের বিরুদ্ধে, পরমত সহিষ্ণুতার বিরুদ্ধে, মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহার করা হয়, যারা নিয়মতান্ত্রিক গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী, তারা তো তাদের সাথে যুদ্ধ গিয়ে দেশকে অস্থিতিশীল করবে না। সেজন্য আমরা তখন কিছুটা কৌশলী ভূমিকা নিয়েছি। আমরা মিছিল করেছি। কোন সময় আমরা করিনি? আমাদের নেতৃবৃন্দকে যখন নির্যাতন করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, আমরা হরতাল করেছি, ধর্মঘট করেছি, গুলির মুখে মিছিল করেছি। লোকেরা অনেকেই সমালোচনার জন্য এখন একটা শব্দ বের করেছেন, গুপ্ত। কখন আমরা গুপ্ত ছিলাম? তো গুপ্ত হইলে তার উপরে গুলি করে কোথায়? রাস্তায় রাস্তায় গুলি করে। শত শত লোক আমাদেরকে হত্যা করেছে, অ্যারেস্ট করেছে, ফাঁসি দিয়েছে। আমাদের নেতারা কেউ পালিয়ে যায়নি, তারা আদালতে হাজিরা দিয়েছে। আমার নামে 50টার বেশি মামলা ছিল আমার নামে। 7 বছরের মতো আমি জেল খেটেছি। তো আপনার সাথে আমি একসাথে জেলে ছিলাম। তো জেলে ছিলেন, আপনার সাথে পাশাপাশি অনেক দিনের চমৎকার অভিজ্ঞতা। আমি এমপি ছিলাম এবং জামায়াত ইসলামী একটা নির্বাচনমুখী দল। ফ্রম 1979 যখনই এদেশে পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে, দলগুলো প্রকাশ্যে হওয়ার পর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন পিপিআরের ভিত্তিতে পলিটিক্যাল পার্টির উপরে
রাজনীতির একটা নিয়ন্ত্রণ নিয়ে আসলেন, করার সুযোগ পেল, সব দলগুলো রাজনীতিতে চলে আসলো। সেই 79 থেকেই আমরা নির্বাচনে আছি এবং প্রত্যেকটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনে আমরা অংশ নিয়েছি, আমরা পার্লামেন্টে ছিলাম। ফলে কেন সমালোচকরা আমাদেরকে গুপ্ত বলেন আমি এর কোনো ব্যাখ্যা পাই না। হ্যাঁ, আপনি আমাকে মারতে আসছেন, আমি আত্মরক্ষার জন্য মোকাবেলা যখন করতে পারেনি আমার জীবন রক্ষার জন্য, আমি কখনো কৌশলে আপনার সামনে থেকে সরে গিয়েছি। না, গুপ্তটা সম্ভবত ওই যে প্রধানমন্ত্রী প্রথম বলেছিলেন, উনি ব্যাখ্যা করতে চাই যে এইটাই আপনারা দলের মধ্যে লুকিয়ে থেকে কাজ করেছেন এবং বোঝা যায় আমরা কাজ এই করেছি। অর্থে গুপ্ত, রাইট, না এটা সেটা হতে বলেছিলেন। পারে। তো আমাদের সংগঠন এই অভিযোগ তো- সময়ে যথেষ্ট সম্প্রসারিত হয়েছে, আমাদের ম্যান পাওয়ার এই অভিযোগ কিন্তু ছাত্রলীগ যখন ছিল তখন তারাও করেছে তারাও যে তারা আপনাদের দল ছাত্রলীগের মধ্যে ঢুকে কাজ করেছেন। আমি আপনাকে একটু আগে জিজ্ঞেস করলাম না যে এটা মানে এই অনুষ্ঠান শুরুর আগে যে আপনি যে এতদিন জাসদ ছাত্রলীগ করতেন, জি। ওটা কি মনের মধ্যে শিবিরের বিশ্বাস নিয়ে করেছেন নাকি না ওটা করে পরে এদিকে এসেছেন? আপনি জবাব দিয়েছেন না, যে থ্যাংক আপনি ইউ। নতুন আমি বিশ্বাসের এখনই উদ্যোগ আবার নিয়ে- ওপেন বলি মানে আরে যে আমি যখন জাসদ ছাত্রলীগে যুক্ত হয়েছি তখন আমি ইসলামী ছাত্র শিবিরের কোনো দাওয়াত তখনও পাইনি। সবে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার কিছু সিনিয়র বন্ধুরা ছাত্রলীগ করতেন। আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, জাসদ ছাত্রলীগ। তো আমি সেই ছাত্রলীগের সিনিয়র ভাইদের সাথেই যুক্ত হয়ে ছাত্রলীগে যুক্ত হয়ে পড়ি এবং একেবারে ইন্টারমিডিয়েট ভর্তি হয়ে কলেজে যাওয়া পর্যন্ত আমি এই মিটিং মিছিল তাদের সাথে আমি যুক্ত ছিলাম। পরবর্তীকালে ধীরে ধীরে আমার সিনিয়র বন্ধুদের আরও অনেকের বই পুস্তক পড়া, আমাদের কাছে কিছু দাওয়াত আসতে লাগলো, চিন্তার পরিবর্তন হলো। দেখলাম যে জাসদ ছাত্রলীগের থেকেও তো সমাজ পরিবর্তনের লক্ষ্যেই সেই আন্দোলনটা ছিল। তো এটাও তো সমাজ পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন, জাস্ট একটা ইডিওলজিক্যাল চেঞ্জ। তো আমি একজন বিং এ মুসলিম, হোয়াই নট, আমি কেন আমার আদর্শের ভিত্তিতে সমাজ বদলের রাজনীতি কেন করব না? দ্যাট ইজ হোয়াই আমরা মানে আপনি কি বলতে চাইছেন যে দুটো একই লক্ষ্য ছিল? একই লক্ষ্য তো ছিল না। সমাজ বদলের কথা সবাই বলে, ওটা বিএনপি বলে, আওয়ামী লীগ বলে, জাতীয় পার্টি বলে, এমনকি আপনারা তো সমাজ কল্যাণ রাষ্ট্র বলে, সেটাও সবাই বলে। আমাদের আবার একটা পার্টি সেটাও বলে, আমিও বলি, জি ওইটা না। আপনার মূল বিষয়টা ছিল যে আপনারা লুকিয়ে লুকিয়ে করছিলেন। এটা কিছু কিছু তো দেখা গেছে যে এখন ধরেন এই আন্দোলন যখন হলো, সেই আন্দোলনের পরে আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেকের পরিচয় যারা জানি তারা ছিল হয়তো ওই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিভিন্ন নামে, কিন্তু তারা আসলে শিবিরের লোক, এরকম করে আসছে। যাই হোক, না মান্না ভাই, আপনি হয়তো আমাদের কাছে বড় বিষয়। শিবিরের কথা হয়তো বলতে চাইবেন। আপনিও ডাকসুর ভিপি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের পক্ষে ওপেন রাজনীতি করা কত ক্রিটিক্যাল ছিল এই যুগে, সে কারণে শুধু একটু বিবেচনা করলে আপনি নিজেই বিং স্টুডেন্ট লিডার আপনি ফিল করবেন। তারা ওখানে ছিল, তো একটা লোক তার রাজনৈতিক কৌশল হিসেবে সে কোথাও পরিচয় দিয়েছে, কোথাও পরিচয় দেয়নি। এটা তো সব রাজনীতির, যেখানে আপনি ইউনিভার্সিটিতে নিষিদ্ধ করে রাখলেন, একটা ইউনিভার্সিটি অ্যাক্ট বানিয়ে নিয়েছেন, আইনের বাইরে ওখানে একটা কি বিধি তারা তৈরি করেছে, এখানে ছাত্র শিবির রাজনীতি করতে পারবে না, তো কি করে করবে? সেজন্য মানে আমি যে রাজনীতি করতাম সেটা তো বাম রাজনীতি ছিল। সেটাই, সেই ওই যশোদের রাজনীতি, তখন তো আপনারা নিষিদ্ধ ছিলেন না, জি, সেখানে কিন্তু তো- শিবির তো ইউনিভার্সিটিতে নিষিদ্ধ। না, আমরা গণবাহিনী করেছিলাম আন্ডারগ্রাউন্ড, হ্যাঁ। এবং খোদ লেনিন বলতেন প্রকাশ্য অপ্রকাশ্য দুই রকম তৎপরতাই থাকতে হবে। ওইটাই কি জামাত করতে চেয়েছে? তা তো না। না, জামাত হয়তো শেল্টার নেবার জন্যে কোথাও থেকেছে, মনে মনে সে পোষণ করেছে, ওইটা বিয়ে নয়। জি জি, আমি আবার পরের প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে যে কি বুঝছেন এখন দেশের অবস্থা? 2 মাস তো গেল সরকারের, আপনি গত সংসদে এমপি হয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন, জি। এবার হতে পারেননি। আপনার দল এই নির্বাচনের ব্যাপারে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক অভিযোগ তুলেছেন। তাছাড়া আপনার দল এরকম অভিযোগ তুলেছে যে যে লক্ষ্য নিয়ে এই অভ্যুত্থানটা হলো, এত রক্তপাত হলো, মানুষজন জীবন দিল, এবং তখনকার সরকার শেখ হাসিনার নেতৃত্বে যেটা পালিয়ে গেল, তারপরে এখন অবস্থাটা কি? আপনিও তো এমপি হতে পারলেন না। না, ধন্যবাদ। আপনি যথার্থ প্রশ্নই করেছেন। প্রথমত ওই প্রশ্নটার জবাব দিই। নির্বাচনে আমি প্রার্থী ছিলাম আমার নির্বাচনী এলাকায়। আমার ভোটের হিসাবে আমি যা দেখলাম যে আমি 1300 ভোট পেলে আল্লাহ চাইলে আমি নির্বাচিত হয়ে যেতাম। আমার নির্বাচনের ব্যাপারে আমরা মিডিয়াতে আমার রিয়াকশানটা এবং আমার দলের রিয়াকশান অফিসিয়ালি দল ব্যক্ত করেছে। দৃশ্যত ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পেরেছে, ভোট দিতে পেরেছে, সেইখানে আমাদের কিন্তু কোনো অবজেকশন কমপ্লেন নেই।
কিন্তু ভোটটা হয়ে যাওয়ার পরে ভোট গণনা, রেজাল্ট তৈরি করা, মিডিয়াতে প্রচার করা, রেজাল্ট শিট তৈরি করা, এই যে কয়েকটা স্টেপে হয়েছে ইঞ্জিনিয়ারিং। এবং যেমন আমার আসনের কথাই বলি, যেটার আমি সাক্ষী, আমাদের তো কয়েকজন এজেন্টই আমাদের কিছু পরে বলেছে। একটা হচ্ছে যে ফার্স্ট আওয়ারে তাদেরকে রেজাল্ট শিটে গণনার আগেই শেষ হয়নি, সই করে তাদেরকে কাগজ রেখে দেওয়া হয়েছে, বলে দেরি হয়ে যাবে, ব্যস্ত বিকেলবেলা, তোমরা এখন সই করে দাও। ভোট গ্রহণ ভালো হয়েছে কিন্তু গণনা ভালো হয়নি। গ্রহণ পর্যন্ত আমরা কিন্তু কোনো কমপ্লেনটা করিনি, গণনা থেকে প্রবলেমটা শুরু। গণনা এবং ঘোষণা, গণনা, ঘোষণা, রেজাল্ট শিট তৈরি করা, এই কয়েকটা স্টেপ এটা হয়েছে। তারপরে গার্ডার দিয়ে 100 করে ব্যালটের যে বান্ডিল গণনা করা হয়েছে, 100, আমরা কয়েকজন এজেন্ট ধরেছে, ভেতরে দাড়িপাল্লার ভোট 60-70টা, উপরে কিছু ধানের শীষ, নিচে ধানের শীষ, 100 ধানের শীষ বলে চালিয়ে দিয়ে কাউন্ট করা হয়েছে। 2-3টা এজেন্ট আমাদের ধরে, আমার সাথেই কথা হয়েছে, তো তখন খুলে দেখা গেল তার মধ্যে কিছু দাড়িপাল্লা ব্যালট। তাহলে যেগুলো ধরতে পারলাম তাহলে আর যত অজানা ধরতে না পারা এরকম বান্ডিল কত ভোট চলে গেছে। এরপরে 6,500 অজানাগুলো বাদ দেন, যেগুলো জেনে এসে যেগুলো কোনো প্রমাণ আছে। আপনারা তো বেশ কয়েকটা মামলাও করেছেন। মামলা করেছি ট্রাইব্যুনালে, আবার ওই সিটগুলো ফেরত দিতে বলেছে কোর্ট। তারপর 6,500 ব্যালট মান্না ভাই বাতিল হয়েছে। আমার প্রমাণ আছে কি? হ্যাঁ, প্রমাণ আছে। আমরা ওগুলো ট্রাইব্যুনালে বলেছি, ট্রাইব্যুনাল আদেশ দিয়েছে যে ব্যালটগুলো হাইকোর্টের কাস্টডিতে আনতে, সিসি ক্যামেরার ফুটেজ কাস্টডিতে আনতে বলেছে, রেজাল্ট শিট আনতে বলেছে। আমাদের অনেকগুলো শিট আমরা জমা দিয়েছি যে শিটে কোনো এজেন্টের স্বাক্ষর নেই, আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। তো এই সমস্ত প্রবলেম হয়ে গেছে। কাস্টিংয়ের পর কাউন্টিংয়ের সময় হয়েছে প্রবলেম। তো সেই কারণে আমরা আমাদের আমির জামাত, এখন সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এটা বলেছেন যে নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা দেশকে অস্থিতিশীল করে এটার বিরুদ্ধে এমন কিছু করতে চাইনি যে এত কষ্টে অর্জিত রক্তাক্ত একটা জুলাই বিপ্লবের পরে, নির্বাচনের পর দেশ আবার অস্থিতিশীল হোক, এই জন্য আমরা অনেক কষ্ট নিয়ে আমরা এটাকে মেনে নিয়েছি। এটা উনি আমাদের নেতা হিসাবে এটা বলেছেন। তো আমরা গঠনমূলক এবং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা সংসদেও পালন করছি। আর আমাদের উপরে যে অবিচার করা হয়েছে, আমরা সুবিচারের জন্য আমরা আদালতে আমরা এর অভিযোগটা পেশ করেছি। তো এটার জন্য যারা এজেন্ট ছিল, অনেক এজেন্টকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি, এবং যারা পোলিং প্রিজাইডিংয়ে ছিলেন তারা কোনো প্রার্থীর প্রেসারে হোক, লোভে হোক, ভয়ে হোক, তারা সেখানে ম্যানিপুলেটে সাহায্য করেছে। এই যে বললেন গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান, দেশে একটা গোলমাল করতে চান না, একটা বিশৃঙ্খলা তৈরি করতে চান না, এত কষ্টে অর্জিত বিজয়গুলো নষ্ট হোক সেটা চান না। জি, এটার মানে কি? আপনাদের পক্ষ থেকে একটা বিবৃতিও দেওয়া হয়েছিল যে এই আন্দোলনকে বিপথে পরিচালিত করবার জন্য কিছু বিশৃঙ্খল কাণ্ড ঘটাবার চেষ্টা হবে। যদি আমাদের কেউ যুক্ত থাকে, আমাদের মধ্যে থেকে হয়, সরাসরি তাদেরকে বহিষ্কার করা হবে। মানে এইদিকে আপনি বিক্ষোভের কথা বলছেন, আবার ওই দিকে বলছেন না, উত্তেজনা তৈরি করবে না। মানে না, এটা হচ্ছে দায়িত্বশীল বলতে কি বোঝাচ্ছে? না, আমরা এটা বলছি যে দুটিকেই ধরেন, নির্বাচন ইস্যুতে, যে নির্বাচনে যে সমস্ত আসনগুলোতে একেবারে প্রমাণিত আমাদের হাতে অল্প ভোটের ব্যবধানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা তো অতীতে নানান ইলেকশন ইস্যুতে আন্দোলন, বিক্ষোভ, বয়কট, বর্জন, অনেক কিছুই হতে পারে যেগুলো সিচুয়েশন আনরেস্ট হয়, এটাকে একটা মিন করছি। দ্বিতীয় হচ্ছে যে পার্লামেন্টে এখন না, আমরা এই সংঘাতের দিকে গিয়ে এটার আমরা সুবিচার পাবো না। আমরা আদালতের কাছে গিয়েছি, জাতির কাছে আমাদের অবিচারের প্রশ্নটা আমরা ছুড়ে দিয়েছি। আশা করছেন আদালতের কাছে সুবিচার পাবেন? এখনও তো আমরা আশা করি, কিন্তু প্রিভিয়াস প্র্যাকটিস এটা বলে, কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকলে জুডিশিয়ারি যে ফ্রিলি জাস্টিস করতে পারে না, এটাই তো বাংলাদেশের ইতিহাস বেশি। তবুও আমরা এখনও অত হতাশ না। আমরা মনে করবো যারা জুডিশিয়ারিতে আসেন তারা আমাদের প্রতি সুবিচার করবেন। সেকেন্ড হচ্ছে গঠনমূলক আর দায়িত্বশীলের দ্বিতীয় ব্যাখ্যা হলো, পার্লামেন্টে যারা আমাদের লিডার অফ দি অপোজিশন হিসেবে আমাদের নেতা, এবং 11 দলীয় ঐক্য হিসেবে প্রায় 77 জন এমপি যারা দায়িত্ব পালন করছেন, তারাও পার্লামেন্টের রেওয়াজ অনুযায়ী প্রয়োজনে কোনো প্রতিবাদ করছেন, ওয়াকআউট করছেন, আবার কোনো ইস্যুতে আলোচনায় অংশ নিচ্ছেন। এটা সংসদীয় একটা রেওয়াজ, এবং এটা একটা গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা। আমরা আর আসবো না, আমরা এখন হরতাল ডেকে দিলাম, ভাঙচুর করলাম, ধর্ম
আমরা এই সাইডটাকে মিন করতে ওকে, চাই। এটা করেছেন বুঝতে পারলাম, জি, কিন্তু আপনারাই তো বলছেন সংসদের মধ্যে এই যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছে তার মধ্যে বিচারক নিয়োগ অধ্যাদেশ, তারপরে সুপ্রিম কোর্ট বিচারালয় স্থাপনের অধ্যাদেশ, এই দুটো যখন বাতিল করে দিয়েছে তখন আপনাদেরই স্টেটমেন্ট হচ্ছে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করবার একটা প্রবণতা এটা। তারপরে আবার বলছেন আশাবাদী আছি তারা ভালো বিচার করতে পারবে, এটা কিভাবে হয়? না, বিচারক নিয়োগ, গুম, মানবাধিকার এই সমস্ত অর্ডিন্যান্সের ব্যাপারে আমরা বলেছি, এটা তো আমরা চরম আপত্তি করেছি। আমরা তো এটা মেনে নিনি, এটা নিয়েই তো পার্লামেন্টে অনেক হইচই হয়েছে। মান্না ভাই, আপনি দেখেছেন? দেখেছি, পার্লামেন্ট আমি দেখি, রেগুলারলি দেখি। জি জি। কিন্তু তারপরে আমি জিজ্ঞেস করছি হইচই বেশি করবেন না, বর্জন করবেন, আবার ফিরে আসবেন, এই যে এরকম বলছেন, এটা তো ভালো, কিন্তু এতে ফিরে আসা কি বলতে যথাযথ রেগুলার যে কার্যসূচি, যে মানে এজেন্ডা, ওরা তো বাতিল করে দিয়েছে, এগুলো কিন্তু আনবে না। না ওইটা তো হ্যাঁ। আর 15-20টা যেগুলো আছে যে সেগুলো বলছে যে এখন দেই নাই, সংশোধন করবো, সেগুলোর ব্যাপারেও আপনাদের আপত্তি আছে? আপত্তি আছে, আমরা সেই সময় মতো কথা বলবো। আর বিশেষ কমিটিতে যদি ওনারা আলোচনা নেন, ওখানে তো আমাদের মেম্বাররা আছে, সেখানে তারা ভূমিকা রাখবেন। আপনারা যে প্রতিবাদ দিবস যেদিন করলেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আপনাদের যে প্রতিবাদ সভাটা হলো 11 দলের, জি, সেদিন আপনারা যে বক্তৃতাগুলো করেছেন, সেমিনার হয়েছে সেমিনার 11 দলের, যে বক্তৃতাগুলো করেছেন আপনাদের পক্ষ থেকে লাইভ টেলিকাস্ট করা হয়েছে, জি, ভিডিও করে ছাড়া হয়েছে, প্রায় প্রত্যেকটা বক্তৃতা আমি শুনেছি। আপনি এখন যা বলছেন, কিন্তু ওই বক্তৃতা আরো কঠিন। সে তো বটেই। ওখানে তো বিশেষ করে ওখানে যে কিনোট পেপারটা প্রেজেন্ট করা হয়েছে, ভালো ভালো কিছু বিদগ্ধ আলোচক ছিলেন, সংবিধান রাজনীতি বিশ্লেষকরা ছিলেন, সিনিয়র লয়াররা ছিলেন, পলিটিশিয়ানরা ছিলেন, সুন্দর সুন্দর সাবজেক্টে তারা। ওখানে আর্টিকেলটা ছিল যে গণভোটের বিরুদ্ধে যে সরকারের অবস্থান এবং সংকটের মুখে বাংলাদেশ, এই সাবজেক্টে একটা কিনোট পেপার ওখানে প্রেজেন্ট করা হয়েছিল। আমি পুরোটাই শুনেছি। হ্যাঁ, শুনেছেন। ওইটাতে কিন্তু এত আশাবাদের কথা বলা হয়নি, বরঞ্চ বলা হয়েছে যে এগুলো কিছু হবে না, বরঞ্চ কোর্ট যখন খুলছে তখন এগুলো নিয়ে কোর্টে যাব, যদি কোর্টে বিচার ওটা পাই। অনেক আলোচক বলেছেন। তবে আমরা মনে করি যে বিএনপির বোধোদয় হওয়া উচিত। একটা কথা মান্নান ভাই, আজকে আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত কিছুদিন আগে বগুড়াতে গিয়ে উনি যে বক্তৃতাটা করেছেন, যে বিরোধী দলের উপরে আগের সরকারের ভূত চেপেছে, এরকম কি একটা কথা বলেছে, স্বৈরাচারের ভূত চেপেছে। এই কথার প্রেক্ষিতেই উনি এটা বোঝাতে চেয়েছেন, কি কারণে বলেছেন সেটাও আমরা নিজে শুনেছি, আবার পত্রিকাও দেখলাম। এই যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে পার্লামেন্টে দাঁড়িয়ে ওনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী কথা বলেন, উনিও বাইরে বলেন যে আমরা জুলাই সনদের যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, স্বাক্ষর করেছি, পুরা জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু বিরোধী দল এটাকে জনগণকে ভুল বোঝাচ্ছে, কনফিউজ করছে। এটাকে উনি বলতে চাচ্ছেন যে ভূত চেপেছে। আমি মনে করি ভূতটা ওনাদের উপরেই চেপেছে। কারণ হলো যে জুলাই সনদ যেটা হয়েছে, ওনারা যে পুরোপুরি মেনে নেবেন, জুলাই সনদ আর গণভোট এটার মধ্যে যে ডিফারেন্স আছে, এটা ওনারা জাতিকে বুঝতে দিতে চাচ্ছেন না। গণভোটে যে 4টা প্রশ্নে লোকেরা আমরা হাতে ভোট দিয়েছি, সেইখানে সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে, ওখানে কোনো নোট অফ ডিসেন্ট নাই। আর জুলাই সনদে ওনারা কয়েকটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এবং সেই প্রায় 8টা-10টা পয়েন্ট যেটা রাষ্ট্র সংস্কারের একবারে কাঠামোগত ইম্পর্টেন্ট জায়গায়, যেখানে দলীয়করণ, দুর্নীতির সুযোগ থাকে, কর্তৃত্ববাদী শাসন থাকে, সেখানে ওরা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এখন ওনারা যে ভূত চাপার কথা বলছেন, আমরা এটা পরিষ্কার করছি যে আপনার 17 অক্টোবরে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আপনার এই 13ই নভেম্বর গেজেটে আপনাদের সংবিধান সংস্কার আদেশ এবং গণভোটের যে অধ্যাদেশটা সেখানে জারি হয়েছে, 12ই ফেব্রুয়ারিতে ভোট হয়েছে। তো জুলাই সনদে যা লেখা আছে, আমি আসবো আবার আপনার কাছে। দর্শক মণ্ডলী, ইস্পাহানি মির্জাপুর 4 পক্ষ থেকে এখন এই অনুষ্ঠানে বিরতি দিচ্ছি। ফিরবো কিছুক্ষণ পরেই, আশা করি সাথেই থাকবেন। আমাদের সাথে আছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার।
দর্শক মণ্ডলী, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আপনাদের সাথে আছি মাহমুদুর রহমান মান্না, আমার সাথে আছেন মিয়া গোলাম পরওয়ার। আপনি বলছিলেন? আমি বলছিলাম মান্না ভাই যে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের উপর ভূত চেপেছে, যে কথার জবাব দিতে গিয়ে বলছিলাম যে ভূতটা আলটিমেটলি সরকারের উপরেই চেপেছে, এই সেন্সে যে 17ই অক্টোবরে যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা অক্ষরে অক্ষরে তা মানব। তার শুভঙ্করের ফাঁকিটা হলো, ওনারা যে গুরুত্বপূর্ণ 8-10টা পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়েছেন, গণভোটে যে ব্যালটের 4টে প্রশ্ন দেওয়া হয়েছিল, গণভোটে যেটা হাওয়া জয়যুক্ত হয়েছে, ওই গণভোটের ব্যালটে কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট নাই। 1 মাস আগে ঐকমত্য কমিশনের জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেখানে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, জামাত ইসলামেরও ছিল, অনেক দলের নোট অফ ডিসেন্ট ছিল। কিন্তু ব্যালটে যে 4টে প্রশ্নের জবাব ভোটাররা দিয়েছে, সেখানে নো নোট অফ ডিসেন্ট, কোনো ডিসেন্ট ছাড়াই 5 কোটি মানুষ ভোট দিয়ে গণভোটে হার জয়যুক্ত করছে। তার অর্থ কি দাঁড়ালো? যে সংস্কারের সব বিষয়গুলো মানতে হবে। ওনারা অক্ষরে অক্ষরে মানা বলতে বোঝাচ্ছেন ওনাদের নোট অফ ডিসেন্ট বাদে ওনারা মানবেন। আর 5 কোটি মানুষ বলছে না, উইদাউট নোট অফ ডিসেন্ট আমরা যে ভোট দিয়েছি 5 কোটি, ফলে পুরা জুলাই সনদটা মানতে হবে। সেখানে গুরুত্বপূর্ণ যে 10টা জায়গায় ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপনাকে আমি বলি, জাতি জানে, প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সেখানে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পদ্ধতির একটা পদ্ধতিতে ওনারা নোট অফ দিয়েছেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি হবে, নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আর্টিকেল 70 একটা পয়েন্ট ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। আন্তর্জাতিক চুক্তি এবং আইন করলে সেটা উভয় কক্ষে অনুমোদন করতে হবে, সেখানে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। তারপরে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগ করা, এই পয়েন্টে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের প্রশ্নে ওনাদের নোট অফ ডিসেন্ট আছে। সেখানে আমরা একমত হয়েছি জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন, যেটাকে জেএসি করা হবে। পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে কমিশনে বলা হচ্ছে স্পিকারের নেতৃত্বে কমিটি হবে উভয় দলকে নিয়ে, ওনারা সেটা মানবেন না। ওই যে আগের সেই পদ্ধতি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ইচ্ছায় পিএসসি হবে। অ্যান্টি করাপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, বিরোধী দল, সরকারি দল, একটা কর্তৃপক্ষ মিলে এইগুলো অ্যাপয়েন্টমেন্ট হবে। এই যে সংবিধানের দুর্নীতি কর্তৃত্ববাদী একদলীয় শাসন থেকে ফেরাতে গিয়ে রাষ্ট্র সংস্কারে যে প্রয়োজনটা দেখা দিল, সেই গুরুত্বপূর্ণ জায়গায় তো ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ফলে গণভোটে 5 কোটি মানুষ ভোট দিয়ে বলেছে যে এইসব নোট অফ ডিসেন্ট খারিজ করা হলো। ঐকমত্য কমিশনের 33টি দল আমরা বৈঠক করেছি এবং সেখানে দীর্ঘ সময় ধরে 9 মাস ঐকমত্য কমিশনে আমরা সেখানে একমত হয়েছি এবং সেখানে 72টি বৈঠক হয়েছে 9 মাসে, 33টি দল। 84টি সংস্কারের ব্যাপারে আমরা একমত হয়েছি, তার মধ্যে 47টি ছিল সাংবিধানিক সংস্কার। এই সবটাই কিন্তু গণভোটে অনুমোদিত হয়েছে। এখন সারা দেশে বিএনপি কত ভোট পেয়েছে, ওনারা যে মেজরিটির পাওয়ার দেখান, সব ভোট যোগ করলে বিএনপির জন্য প্রায় 3 কোটির মতো ভোট হবে প্রায়, আর গণভোটে দিয়েছে 5 কোটি ভোট। তাহলে কি 3 কোটির কাছে 5 কোটি পরাজিত হবে? নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে 5 কোটির ভোটে। এইটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা অক্ষরে অক্ষরে মানব। ব্র্যাকেটে ফাঁকির কথা হলো নোট অফ ডিসেন্ট ওনাদের মানতে হবে। কিন্তু জনগণ বলছে না, 33টি দল ঐকমত্য কমিশনে যে সংস্কার প্রস্তাব করেছে সকলের নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে এটাই মানতে হবে, এটি গণভোটের হাওয়াযুক্তর ফল। এখন বাংলাদেশের রাজনীতিতে এই গণভোটের রায় না মানার কারণে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকার দাবিদার একটি দল, জুলাই সনদে স্বাক্ষরকারী একটি দল এখন ক্ষমতায় গিয়ে যে ইউটার্ন নিলেন, এটাই তো জনগণ বলছে যে জনরায়ের বিরুদ্ধে, গণভোটের বিরুদ্ধে ওনারা যে অবস্থান নিলেন। এখন পার্লামেন্টেও আমাদের বিরোধী দল এটা দাবি করছে যে আপনারা যে গেজেট প্রকাশ হয়েছে আপনার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের জন্য, এই আদেশটা জারি হয়েছে 13ই নভেম্বর এবং সেই আদেশেই বলা হয়েছে সংবিধান সংস্কার একটা পরিষদ হবে। আপনি যে বললেন যে ওনারা বলেন যে না, আমরা যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিই, এদিকে পার্লামেন্ট মেম্বারের শপথ থাকে, তো একটু প্যারালাল হয়ে যায়। নো, এই আদেশে বলা হয়েছে যে প্রথম অধিবেশনেই এই আদেশে বলা হয়েছে একই যে পদ্ধতিতে পার্লামেন্ট সেশন ডাকবেন প্রধানমন্ত্রী অনুরোধে রাষ্ট্রপতি, একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও ডাকা হবে এবং প্রথম অধিবেশনেই এই জুলাই সনদের সংস্কারের বিষয়গুলো যেটা গণভোটে অনুমোদিত হয়েছে এবং সেখানে বলা হচ্ছে, দেখেন
গেজেটের 7ম দফায় যে গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাসসূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে, যাহার সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করবে। এই সংস্কারটা হয়ে গেলেই প্রথম সেশনেই এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির রূপে যেটা হলো এটার কাজ শেষ। এটা তবে স্থায়ী না, একটা অধিবেশনেই এটাকে সাংবিধানিক রূপ দিয়ে তফসিল অন্তর্ভুক্ত হলে তাদের দায়িত্ব শেষ। এরপরের পার্লামেন্ট, তারা মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে পুরো 5 বছর তারা ফাংশন করবেন। কিন্তু ওনারা বলছেন যে না, তাহলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য এক, আবার পার্লামেন্ট মেম্বার নো। এটা ফার্স্ট সেশনেই তার ফাংশন শেষ, কিন্তু ওনারা শপথ নেবেন এবং শপথ যে নিতে হবে এটা এই গেজেটের মধ্যে আছে। ওনারা বলেন এটা সংবিধান বিরোধী, তো সংবিধানের কথা বললে তো সবই সংবিধান বিরোধী। আপনারা তো এরকম কথাও বলেছেন যে এই সংবিধান সংস্কার ইত্যাদি সব কাজগুলো হওয়ার আগে পার্লামেন্টের রেগুলার পার্লামেন্টের মতো করে কাজ করতে পারবে না। না, পারবে না। শুধু না, প্রথমেই তো এই জন্য এই জন্য তো কিভাবে না, প্রথমেই কাজটা হচ্ছে এই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে রাষ্ট্রপতিকে, ডেকে উনি এই জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে সংস্থাপিত করার পরে এর ফাংশন শেষ, এরপরে রেগুলার পার্লামেন্ট কাজ শুরু করবে। তার মানে তো এই অধ্যাদেশ মানে সনদ নয়, অধ্যাদেশ সনদের পক্ষে বলে জারি করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এই অধ্যাদেশকে তারা মনে করছে যে এইটা জুলাই সনদের অংশ নয়, এটা মানবার জন্য তারা অঙ্গীকার করেনি। তারা জুলাই সনদ মানবে অক্ষরে অক্ষরে, কিন্তু অধ্যাদেশ মানতে তারা বাধ্য নয়। আর এটা তো আপনি মানবেন যে অধ্যাদেশ যখন হয়েছে তখন সেটা আইন নয়, সেটা পার্লামেন্টে র্যাটিফাই করলেই আইন। তো পার্লামেন্ট র্যাটিফাই করবার আগে আপনি এইটা ছাড়া ওইটা করতে দেবেন না, তাহলে বলছেন কেন? মান্না ভাই ভালো কথা বললেন। তাহলে আরেকটা প্রশ্ন হলো যে এই বিএনপি ঐক্যমত্য কমিশনে ছিলেন, তারপরে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা গণভোট প্রয়োজন, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার প্রয়োজন, এই সব আলোচনায় আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীরা সবাই এসব আলোচনায় কিন্তু অংশ নিয়েছেন। একদিনও বলেননি যে না আমরা গণভোট মানি না, রাষ্ট্রপতির আদেশ মানি না। গণভোট মানি না তারা তো এখনো বলছেন না। না, ওই যে গণভোট মানেন, কিন্তু গণভোটের একটা ব্যাখ্যা, গণভোটের যে সাবজেক্ট, প্রশ্নের 4টা প্রশ্নে বিনা নোট অফ ডিসেন্টে যে সাবজেক্টে ভোটটা হচ্ছে এটা ওনারা মানেন না। এটা মানলে তো ওনাদের নোট অফ ডিসেন্টগুলো আর কার্যকরী হচ্ছে না। আপনি দেখবেন 4টে প্রশ্নে। আরেকটা বিষয় আপনাকে বলি, ধরেন আজকে আপনি যে বোধ নিয়ে একটা যুক্তি দিচ্ছেন, যে জ্ঞান নিয়ে, এমন হতে পারে না যে 3 মাস পরে 4 মাস পরে আপনার মনে হয় সেদিন যে কথাগুলো বলেছিলাম কথাগুলো ঠিক নয়। 4 মাস পরে আপনি বলতে পারেন না যেটা রেটিফাই করা হোক। এরকম করে তারা বলে নাই, আমি আমার কথা বলছি। আমার মনে হচ্ছে যে এই আইনটা যেভাবে এই অধ্যাদেশে যেভাবে লেখা হয়েছে এইভাবে এটা করা যাবে না, এর চাইতে এইরকম করে করলে ভালো হয়। না, তাহলে তো প্রশ্ন হলো একটা দেখেন, 13ই নভেম্বর যখন এই আইনটা আদেশটা জারি হলো, ইলেকশন হলো ফেব্রুয়ারির 12 তারিখে, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস এই গেজেট তো ওনারা দেখেছেন। কেন এটার বিরুদ্ধে কোনো আপত্তি দেননি, রাজনৈতিক কথা বলেননি, কোর্টে যাননি, অস্বীকার করেননি? এটা একটা প্রশ্ন। তাহলে নির্বাচিত হয়ে মেজরিটি নিয়ে ক্ষমতায় গিয়ে এখন বলছেন যে না এই আদেশটা বৈধ নয়, এটাও তো একটা প্রশ্ন, কোনো জবাব না। একটা অসুবিধা হলো কি, আমি যদিও এখন এখানে এটার পরিচালনা করছি অনুষ্ঠান, কিন্তু আমিও আপাতমস্তক একজন রাজনীতিবিদ করি আমি, মানে রাজনীতি ছেড়ে দিইনি। এবং আমি এটা বলছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যেকার এই যে দ্বন্দ্ব, এটা যেভাবে ব্যাখ্যা করে মানুষের কাছে তুলে ধরা হয়, এটা মানুষের জন্য একটা যন্ত্রণার ব্যাপার হয়। এত জটিল একটা বিষয় সব মানুষ তো বোঝে না, কাজে তারা যখন এগুলো বলছে তখন আমি বলবো মানুষ কনফিউজড হচ্ছে। আমি আপনাকে যে কথাটা বলতে দিয়েছিলাম সেটা হলো, গতকালকে আমার এই অনুষ্ঠানে এসেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। জানেন আপনি ভদ্রলোক মোটামুটি পড়াশোনা করেন, বলেনও ভালো, তাকে আমি প্রশ্নটা করেছি। তখন উনি বললেন যে তারা এই কথা বলার মাধ্যমে এই যেটাকে সংবিধান সংস্কার পরিষদ বলছে তাকে প্যারালাল টু দি পার্লামেন্ট অর অ্যাবাভ দ্যাট প্লেস করছে। সেটা আমরা দেবো কেন? স্ট্রেট কথা। এটা কিন্তু আমি সংসদে কাউকে বলতে শুনিনি, এমনকি যে হোম মিনিস্টার প্রায় ব্যাখ্যা দিচ্ছেন উনি বলেনি, কিন্তু উনি এটা বললেন। আমি তাকে এটাও বলেছি। ব্যাখ্যা ওই আপনি যেটা বললেন একজনের ব্যাখ্যা একরকম হতে পারে, কিন্তু এটা কখনোই প্যারালাল নয়। এটা একটা ঠিক কনস্টিটিউয়েন্ট একটা অ্যাসেম্বলির মতো সাময়িক একটা দায়িত্ব পালনের জন্য এটা করা হয়েছে। একদম ফার্স্ট সেশনে তাদের ফাংশন শেষ। আচ্ছা, ধরেন
যদি এটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো বলবো না, মানে সেই ফাংশনটা করার জন্য পাওয়ার, যেটাকে সংস্কার পরিষদ বলছি, পাওয়ার দেওয়া হয়েছে, একটা সংস্কার পরিষদ বলছি, এইটা বসলেও তারা একটা ডিসিশন পাস করবার ব্যাপারে সিম্পল মেজরিটি বা 2/3 নেবে, তাই তো? পার্লামেন্টে গেলেও তাই হতো, কিন্তু এটা থাকার কারণে এটা হয়ে যাচ্ছে ম্যান্ডেটরি। না থাকলে তো পার্লামেন্টে এক কাম করতে পারতো। তার মানে আপনি ম্যান্ডেটরি চাচ্ছেন, যা বলা হয়েছে তাই মানতে হবে, তার বাইরে কথা বলবি না। যেহেতু একটা আদেশ ওনারা জারির পর থেকে 4 মাস অস্বীকার করেননি, আপত্তি করেননি, এই আদেশের ভিত্তিতে গণভোটে ওনারা চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা এখন আপত্তি করছে, ওনারাও তো গণভোটে হাতে ভোট দিয়েছেন। তাহলে হাতে ভোট দেওয়ার অর্থ হলো সংস্কারকে মেনে নেওয়া। আমি গত বছর আপনাকে ভোট দিয়েছিলাম, 1 বছর পর আমার মনে হয় আপনাকে ভোট দেওয়া ভুল হয়েছে। তাহলে ওনারা বলুক, আমি বলতে পারি নিশ্চয়ই বলতে পারেন, উনি পার্লামেন্টে বলুক যে আমি গণভোটে যে হাফ ভোট দিয়েছি এটা ভুল হয়েছে। পারি না, আমি হলে বলতাম, কিন্তু আরেকজন হলে পারে না, সে মনে করছে এটা বলতে গেলে লোকে আমাকে ভুল বুঝতে পারে। আসলে সংকটটা এইখানে। এই কথাগুলো আমি কেন বলছি, ধরেন একটা বড় ধরনের জটিলতা তো তৈরি হয়ে গেছেই। জি, আপনারা এই ঘটনাকে কেন্দ্র করে, আবারও বলি, আপনাদের এই সেমিনারে যেই ল্যাঙ্গুয়েজে বক্তৃতা করেছেন, কাউকে বলেছেন যে ইন্ডিয়াও আর যেতে পারবে না, মিয়ানমারের রাস্তা খোঁজো, কেউ বলছে সিঙ্গাপুরের রাস্তা খোঁজো। তারপরে ওই আগের টোনে কথা বলা শুরু হয়ে গেছে। আমি জানি না এই সংসদ 29 তারিখে শেষ হয়ে যাওয়ার পরে ইট উইল বি ওপেন ফর এভরিবডি, তখন সংসদ নেই, বাইরে সভা সমিতি করবেন, বক্তৃতার ঢং কী হতে পারে তা বোঝা যাচ্ছে। ন্যাশন উইল বি থরলি ডিভাইডেড। তখন আমি, যিনি এখন কোনো দিকেই নাই, দেখছি একই হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি যে মিলে যাক সব, কিন্তু মিলছে না। তখন 2 দল যখন এই লড়াইটা করবে, তখন আমি কোথায় যাব? তখন আপনারা মিলানোর ভূমিকায় অবতীর্ণ হবেন, কিছু মিডিয়েটর থাকতে হয়তো। আপনাদের মধ্যে এত বুদ্ধিমান অভিজ্ঞ লোকজন মিলে মিলতে পারলেন না। আমরা তো 8 মাস ধরে চেষ্টা করলাম সংস্কার কমিশনে, তাও হলো না। এইটা যে মিলবে তার কি গ্যারান্টি? এইটা যারা এই বিতর্কে জড়িয়েছে তাদেরকে করতে হবে। আমরাও তাই ফিল করি, এখনো সময় যে শেষ হয়ে গেছে আমি তা মনে করি না। ওনারা যদি ফিল করেন, বিরোধী দলের সাথে বসতে পারেন, যে আসেন একটা ওয়ে বের করি আমরা কি করে আমাদের এই যদি এই কথা বলেন, জি, যে আপনি মনে করেন যেটা হতে পারে, চেষ্টা করবো এটা, তাহলে ওরা যে 4টা বাতিল করে দিয়েছে অধ্যাদেশ, আপনি মানছেন? বিকজ বাতিল করার অধ্যাদেশকে আর ফিরবে না। আমি কাজ এখন দুটো, একটা তো হলো অর্ডিন্যান্স ইস্যু, আর একটা হচ্ছে জুলাই সনদ, এটা আরেকটা সাবজেক্ট। আমি জুলাই সনদের উপরে আছি, যে এইটা যদি ওনারা বলেন যে হ্যাঁ এটা আমরা, জুলাই সনদের মধ্যে তো এগুলো সব নাই। অর্ডিন্যান্সটা তো এর বাইরে 133টা অর্ডিন্যান্স, কিছু বাতিল করার প্রয়োজন নেই, ক্ষতিকারক নয়, আর কিছু ক্ষতিকারক, সেগুলো আলাদা আলোচনা। আমরা আজকে কথা বলছি যে এই জুলাই সনদের যে রাষ্ট্র সংস্কারের যে 84টা বিষয়, যার মধ্যে 47টি সাংবিধানিক বিষয়, এইটা একমত হওয়ার ব্যাপারে পার্লামেন্টে উভয় দল মিলে আলোচনা করতে পারেন, একটা ওয়ে আউট করতে পারেন। সেই সুযোগ শেষ হয়ে যায়নি, পার্লামেন্টে এসব বিতর্ক হতে পারে, কিন্তু নিশ্চয়ই থাকবো। আমাদের লিডার অব দি অপোজিশন এটা বলেছেন, কিন্তু ওনারা তো একবার টকড আউট করে দিয়ে দিলেন, 2 ঘন্টা মুলতবি প্রস্তাবের নোটিশ দিলেন আমাদের লিডার অব দি অপোজিশন, আলোচনা করে বলে এটা টকড আউট, ওই আলোচিতই হলো, বাট নো রেজাল্ট। যেরকম করে কথাবার্তা বলেছেন সেরকম করেই যদি আমি ধরে নিই, তাহলে 29 তারিখে এই সংসদ শেষে যাবার পরে আপনাদের কাছে কোনো অপশন থাকবে রাস্তায় যাওয়ার বাইরে? না, রাজপথের আন্দোলন নিয়ম, একটা কথা বলেছে যে আদালতে যাবেন, আর কোর্টে যাবে। ওখানে অনেক আলোচকরা বলেছেন যে আদালতের যার অপশন আছে, এটা আমরা দল হিসেবে এখনো বলিনি, কিছু আলোচকরা, কিছু সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে উই মে গো টু কোর্ট, আমাদের কোর্টে যাওয়ার সুযোগ আছে। আর আমরা বলেছি যে আমরা জনগণ যেহেতু গণভোট দিয়েছে, আমরা এই ইস্যুটাকে জনগণের কাছে নিয়ে যাব, যে আপনাদের রায় মানেনি, রায় না মানার কারণে রাষ্ট্রের সংস্কার হচ্ছে না, ফলে আমাদের সেই কর্তৃত্ববাদী, দুর্নীতিপরায়ণ, কর্তৃত্ববাদী শাসনই থেকে যাচ্ছে। তাহলে এই রক্ত এই জুলাইতে কোনো লাভ হলো না, এটা আমরা পাবলিকের কাছে ইস্যুটা নিয়ে যাব। এটা আমরা পার্লামেন্টে আমাদের লিডার বলেছেন, আমরা রাজনীতিতেও আমরা সেটাই বলছি। আমরা এখনো কিন্তু আশাবাদী, আর হোপফুল, যে আমার মনে হয় যে সরকারি দল কোনো একটা জায়গায় এসে জনগণের দাবির প্রতি সুবিচার করবেন। উই আর হোপফুল, মানে জনগণের দাবি মেনে নিয়ে আপনাদের সাথে একমত, আমাদের সাথে, সেই শব্দ আমি নাই বললাম, জনগণের রায়ের সাথে ওদের শব্দ না বললেও তার মানে তো তাই। যদি না করে, তখন আপনি যেটা বললেন গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, সেটা কিভাবে করবেন? তখন তো গঠনমূলক দায়িত্বশীল থাকবে না, তখন শক্তি প্রয়োগের প্রশ্ন, শক্তি যদি না বলি, চাপ প্রয়োগের প্রশ্ন। গণতান্ত্রিক রীতিনীতিতে আন্দোলনের তো একটা গ্রামার থাকে, যে সেই জন্য আমি শক্তি বাদ দিলাম, চাপ তো প্রয়োগ চাপ দিতে হবে। এই চাপ আপনি মনে করবেন আমি ডেমোক্রেটিক্যালি দিচ্ছি, ও মনে করবে এটাই ফ্যাসিস্ট কায়দা। বললে বলতে পারবেন,
তার মানে পূর্বের নজির আছে। আমরা সেরকম একটা দিকে যাচ্ছি, না, আমার মনে হয় যে মানুষ এরকম ভয় পাচ্ছে। সরকার আন্তরিক হলে এই পথটাকে সহজ করে দিতে পারেন। এরা এখন ক্ষমতাসীন এবং পার্লামেন্টের মেজরিটি পার্টি হিসেবে ইট ইজ অলসো দ্য ডিউটি অফ মানে আবার তারা আপনাকে প্রশ্ন করি, আমি আবার আপনাকে প্রশ্ন করি, যদি তারা সংস্কার পরিষদের সভা এটা তো করবার কোনো সুযোগও নাই বোধহয় এখন, তাহলে কি যা রিমেইন আছে যা তাতে আপনাদের সংসদেই যেতে হবে, সংসদকে মেনে নিয়েই করতে হবে, আর তো কোনো অপশন বাকি থাকলো না। তো ওনারা সেটা আলোচনার প্রসঙ্গটা সংসদে আনুক, প্রয়োজনে বিশেষজ্ঞদেরকে নিয়ে নতুন করে এই ইস্যুটাকে সমাধানের জন্য একটা কমিটি হতে পারে, প্রয়োজনে বাইরের এক্সপার্টদের কিনে কমিটি হতে পারে যে লিগালি এটার হাউ টু সলভ, আমরা কী করে এটা সলভ করতে পারি। কিন্তু এ ব্যাপারে একটা ভূমিকা তো গভর্নমেন্টকে নিতে হবে। ব্যাপারটা এইরকমই কি নাকি এরকম অনেকে মনে করে যে জামাত ইসলাম, ওই আমি ওকে প্রথম প্রশ্নটা করেছিলাম, এই এত দিন এত কষ্ট স্বীকার করে যা করেছে তাতে তারা বিরাট একটা কিছু পেয়েছে। এখন তারা মনে করছে যে এই সরকার যেগুলো করছে তাতে এরাও খুব বেশি দিন এরকম করে পারবে না, আবার যখন ভোট হবে যেহেতু আওয়ামী লীগ নাই সেই ভোটে তো জামাত জিতবেই, অতএব আমরা পিসফুলি ক্ষমতায় যেতে পারবো, আন্দোলন করবার দরকার কি? না, আমরা আন্দোলন বলবো, বাজার গরম রাখবো, কিন্তু এই ভায়োলেন্স, এই শক্তি প্রয়োগ, চাপ প্রয়োগ, এদিকে যাবো না। এটা আমাদের মান্না ভাইয়ের একটা অ্যানালাইসিস তো হতেই পারে রাজনীতির, আমার অ্যানালাইসিসটা মানুষের প্রশ্ন। আমি এইখানে কিন্তু আবার পার্টি, তবে আমরা সবসময় ওই দুইটা শব্দের উপরে আছি যেটা আমাদের লিডার বলেছেন যে রেসপন্সিবল অ্যান্ড কনস্ট্রাকটিভ, এইটার উপরে আমরা থাকবো ইনশাআল্লাহ। এটাই জনগণ এখন চায়। জনগণ কিন্তু সেই বিশৃঙ্খল, হটকারী, নৈরাজ্য সৃষ্টিকারী আন্দোলনের পথ কিন্তু জনগণ এখন আর পছন্দ করে না, আমি মানি। এবং আমরা মনে হয় দেশে এই কালচারটা গড়ে তোলা উচিত, সরকারকে এটা রেসপন্স করা উচিত। আমি মানি। সরকার যদি আবার শাসনের ভাষায় কথা বলে এবার রাজপথে আগের মতো করতে দেবো না, কেন? রাজপথে আন্দোলন করার কনস্ট্রাকটিভ সাংবিধানিক, ওটা তো তারা একবার বলে, তারা বলেছে তাদের রাইট আছে আন্দোলন করার, এটাই তারা বলেছে। একজন একটু বলছে, কিন্তু খেয়াল করেন শেখ হাসিনা 15 বছরের শেষ 15 দিনও মানুষ বলেছে একে সরাতে পারবেন না, এই করছে এই করছে, এইভাবে যে মানুষ জেগে যাবে তো ভাবি নাই, আমিও ভাবতে পারি নাই, না কেউ ভাবে, কিন্তু ঘটে গেছে। তো ওরকমও হতে পারে। যাই হোক, আমরা এই ব্যাপারে অনেক কথাই বলেছি। আমি মনে করি যে আপাতত এটাকে আমরা, আপনি যেরকম করে বললেন, তাদের গুডউইলের উপরে আপনারা রেখে দেন, আমরা রেখে দিই আপনাদের এবং তাদের উভয়ের গুডউইলের উপরে, আর সর্বোপরি জনগণের উপরে একটা ভরসা রাখি, তারা দৃষ্টিটা সজাগ রাখুক যাতে এটা সলিউশনের দিকে যায়। আমি ভিন্ন দিকে যাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামী হচ্ছে একটা ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এম আই রাইট? বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম ধর্মভিত্তিক বা ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ইসলামের প্রচার প্রসার তাদের লক্ষ্য, মানুষ তো তাই মনে করে। আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি একটু সময় নিলেন, তার মানে আপনি একটু দ্বিধায় পড়ে গেলেন, হ্যাঁ বলবেন না না বলবেন। আমরা একটু দ্বিধা কেন পড়ছি তাও আমি একটু ব্যাখ্যা করি। ধর্ম এই কথাটার অনেক ব্যাখ্যা। আমরা ইসলামটাকে শুধু, ইসলাম ইজ নট অনলি দ্য রিলিজিয়ান, ইট ইজ এ কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। এটাকে আমরা ওয়ে অফ লাইফ মনে করি, কনস্টিটিউশন মনে করি, জীবন বিধান মনে করি। ধর্ম হচ্ছে জীবনের একটা পার্ট, রিলিজিয়ান, কিন্তু এর মধ্যে ধর্ম আছে, এর মধ্যে ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, এভরি সেক্টর অফ লাইফ মিলেই হচ্ছে ইসলাম। এই জন্য অনেকে ইসলাম ব্যাখ্যা বলতে পার্ট, একটা লাইফের অংশ আলাদা করে ফেলেন, কিন্তু গোটা মানুষের জীবনের ব্যাপারে ইসলামের একটা সে আছে। সেটাকেই আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করেছিলেন তার প্রিয় নবীর মাধ্যমে, আল্লাহ কোরআনেই বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কোরআনের আয়াত, যে আমি আজ তোমাদের এই আদর্শকে, দিনকে, বিধানকে আকমালতু লাকুম মানে কমপ্লিট করে দিলাম, পূর্ণ। এর মধ্যে তুমি অর্থনীতি পাবে, সমাজ চালাবার পদ্ধতি পাবে, রাষ্ট্র চালাবার পদ্ধতি পাবে, ধর্মীয় জীবন পাবে, ফ্যামিলি লাইফ পাবে। এই কথাটাকে অনেকে বুঝতে পারে না বলে শুধু ধর্ম আমরা ইসলাম, আমিও তো বুঝতে পারছি না। ধরেন আপনি যে কথা বললেন, এটার মানে দাঁড়ালো দিস ইজ আ কনস্টিটিউশন ফর হিউম্যান বিং, হিউম্যান লাইফ, হিউম্যান সোসাইটি, এভরিথিং। তাহলে রাষ্ট্রের জন্য আলাদা কনস্টিটিউশন কেন? ওইটাই ফলো করবো। সেই জন্য আপনি যদি বলেন কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ চালাবো, আগে আপনারা যে বলতেন সবাই একভাবে বুঝতো, আমি মানি কি না মানি সেটা অন্য কথা, কিন্তু এখন আবার আপনারা বলছেন না আমরা ধর্ম নিয়ে এত কথা বলছি না,
আমরা এখন কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করছি, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লড়াই করছি। সেইখানে তখন আপনাদেরকে একটা নিরেট ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি মনে হয়। হতে পারে। ওই যে আপনি নিজে অবশ্য বলেছেন যে ইসলামকে যদি আমরা একটা পুরা জীবনের বিধান মনে করি, যদি বলতে কি এটি আল্লাহ তার তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে মানব জাতির কাছে নবীর মাধ্যমে পাঠিয়েছেন, এটাই একজন বিগ মুসলিম, এটা আমাদের ঈমান। যারা বিশ্বাস করবে তারা এটাকে তাই মানবে, আর যারা এটা মানতে চায় না তারা এখান থেকে জীবন থেকে আলাদা করে, ধর্মকে আলাদা করে ফেলতে চায়। তো সেই জন্য আমি ওই আপনার কথার উত্তর দেওয়ার সময় যে বললেন যে 2 সেকেন্ড আমি ভাবলাম যে আমরা এই ব্যাখ্যাটা এই কারণটা দিয়ে নিলাম। তো আমার কথা হচ্ছে যে এই ইসলামটা মানলে এর মধ্যে ডেমোক্রেসি আছে, এর মধ্যে ওয়েলফেয়ার আছে, এর মধ্যে ইকুইটি আছে, এর মধ্যে হিউম্যান ডিগনিটি আছে, আমাদের স্বাধীনতার যে 3টি মূলনীতি, মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ইসলামী বিধানের মধ্যেই কিন্তু এই 3টা নিহিত আছে। সেই জন্য অসুবিধা নেই। যে কথা জি শেষ হচ্ছে। এখন আমি বলছি যে আপনারা একটা ইসলামী উম্মার কথা বলছেন, ইরান কি উম্মার মধ্যে পড়ে? বা উম্মার কথা বাদই দেন, আপনি যে মূল্যবোধের কথা বললেন, জীবনের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, সমাজের ব্যাপারে, একটা বিশ্ব সমাজ বলেও তো বিষয় আছে। জি 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 যে ঘটনাটা ইরানের উপরে হলো, এখনো হচ্ছে বলে মনে হচ্ছে, এই ব্যাপারে আপনারা যে স্টেটমেন্ট দিয়েছিলেন, সেই স্টেটমেন্ট মানে যেদিন খামেনি মারা গেছেন বলে স্পষ্ট জানা গেছে, তারপরে আপনারা উভয় পক্ষকে বসে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করবার কথা বলেছেন। সেটা আমার বলেছি মূল এবং- নেতা মারা গেছে, তারপরে তো স্টেটমেন্ট আপনাদের আসছে। এবং আমরা ওনার মৃত্যুর পরে শোক প্রকাশ করেছি, আমরা এম্বাসিতে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেছি। করেছেন। এটা তো আমরা আমাদের দায়িত্ব পালন করেছি সেইভাবে। করেছেন, কিন্তু আপনি জানেন তো বোধহয়, ওই যে 5টা জাহাজ আসবার কথা ছিল, তার মধ্যে একটা জাহাজের কথা আমরা জানি, যেটাকে ইরান আটকে দিয়েছিল, বলেছিল যে তোমরা, তোমাদের দেশ, তোমাদের এমবাসি আমাদের এই যুদ্ধের ব্যাপারে পজিটিভ হ্যাঁ, কথা ওইটা তো বলেনি। ইরান এম্বাসি এটা স্টেটমেন্ট দিয়ে বলেছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই হামলা আক্রমণের ব্যাপারে যারা আক্রমণকারী তাদের ব্যাপারে প্রতিবাদ করা হয়নি, এটা ওনার স্টেটমেন্টে। আপনাদের প্রতিবাদও আমরা জানি না, আপনারা প্রতিবাদ করেনি, আপনারা বলেছেন আলোচনা করে নিষ্পত্তি করতে। আপনি কি এটা মনে করেন, যেমন ধরেন ইসলাম যেমন শান্তির ধর্ম, তেমনি ইসলাম তো আমরা কাফেরের যুদ্ধটা বন্ধ সামনে করতে বলেছি। মাথা নত করতে বলেননি? না, আমরা যুদ্ধ বন্ধ করে আমরা শান্তির জন্য বলেছি যে যুদ্ধটা বন্ধ করুন, আলোচনায় বসুন। এটা তো মানুষ চাইতেই পারে। চাইতে পারে, কিন্তু যখন জিহাদ হয় তখন তাকে তো সমর্থন করেন। এখন ওদের হেগসেথ, তাদের যে ডিফেন্স মিনিস্টার বোধহয় তাই, উনি তো এটাকে একটা ক্রুসেড মনে করছে, খ্রিশ্চানদের ক্রুসেড এগেনস্ট দ্য মুসলিমস। এটা তো ওনারা ঠিক বলছেন না। বলছেন না, তারাই আক্রমণ করছে। তারাই তারা আক্রমণকারী। যখন মারলো খামেনিকে, তার উপরে আপনারা নিন্দাও করেনি। এটা মানে অনেকের মধ্যে প্রশ্ন হয়েছে, তাই আমি আপনাকে আমরা বললাম। নিন্দা করে, শোক প্রকাশ করে, শোক বইতে সই করেছি। হ্যাঁ, তাই দেখেছি আমি। আমি নিজে গেছিলাম ইরান এম্বাসিতে। আচ্ছা, এখন আবার ওই প্রশ্নে আসি। জি জি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আপনাদেরকে নিষিদ্ধ করেছিল, জি এখন তারপরে পরিবর্তন হয়েছে, তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে। অতঃপর সংসদের মধ্যে রেজলিউশন করে পাশ করে আইন করা হয়েছে। আইন করা হয়েছে, সেটাতে তো আপনারা ছিলেন। মনে করেন যে এরকম আইন করে তাদেরকে নিশ্চিত করা যাবে, বা এরকম করা উচিত? আমাদের যতটুকু আমি বা এক জানি, কথায় যদি আমি এরকম করে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ এইভাবেই শেষ হয়ে যাবে বলে মনে করছেন কি? কারণ ভোটের মধ্যে তো দেখছি যে তাদের ভোটটা দেবার জন্য এদিক ওদিক সবাই দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, না, একটা আমরা কি খুব বড় রাজনৈতিকভাবে দল যদি যে সেটা করতে দলের চাই? সাথে জনগণ থাকে, এত বড় একটা দলকে, আমির জামাত কিন্তু ওই দিন আমাদের পার্লামেন্টে বলেছেন যে কোনো একটা দলকে আইন করে নিষিদ্ধ করার নীতিগতভাবে আমরা বিরোধী। একটা দলের কার্যক্রম যদি রাষ্ট্রবিরোধী হয়, সন্ত্রাসী হয়, সেটার উপরে স্থগিত দেওয়া যেতে পারে, আইন প্রয়োগ করা যেতে পারে, নিয়ন্ত্রণ করা যেতে পারে। এটা আমির জামাত কিন্তু আমাদের জাতীয় সংসদে বলেছেন যে আইন করে, যেটা আমাদের উপরে প্রয়োগ করা হয়েছিল। তো এদেশের রাজনৈতিক দলের একটা বিধি আছে, নিয়ন্ত্রণ আছে, এটা আমরা মনে করি। তবে আওয়ামী লীগ বা যে কোনো দল, একটা বিরাট রাজনৈতিক দল, তার লক্ষ লক্ষ সমর্থক, কর্মী কোটি কোটি থাকে, সেটাকে আইন করে তো আর তার তৎপরতা থামিয়ে রাখা যাবে না। তবে তাদের রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসী, সহিংস, গণবিরোধী কোনো কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার জন্য
যে কোনো সরকার তার উপরে কিন্তু নিয়ন্ত্রণ তো আরোপ করতে পারে। আপনারা একটা জোট করেছেন, 11 দলীয় জোট। জি, এটা কি জোটটা কি কেবল নির্বাচনী জোট? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। এটা প্রথমত নির্বাচনী একটা ঐক্য ছিল 11 দলের। আমরা প্রথমে এটা জোট বলিনি। নির্বাচনের পর যখন ফলাফল হলো, সরকার গঠন হলো, আমরা অপোজিশনে গেলাম, একটা বড় সংখ্যক আসন নিয়ে আমরা বিরোধী দলে গেলাম। এরপরে রাজনীতি আসলো। তখন আমাদের 11 দলের শীর্ষ নেতারা একমত হয়েছেন যে এটা শুধু নির্বাচনের সময় আমরা ঐক্য করেছিলাম বলেই এখন আর এটাকে শুধু নির্বাচনী ঐক্যের মধ্যেই আমরা রাখবো না, এটাকে একটা রাজনৈতিক ঐক্যে আমরা ক্রমশ রূপান্তরিত করব। সেভাবেই কিন্তু আফটার ইলেকশন পার্লামেন্টও এখন আমরা সেই শেপটা দিয়েছি বিরোধী দল। এই জন্য আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব জামাতের আমির, তিনি লিডার অফ দি অপোজিশন, আবার এনসিপির যিনি প্রধান তিনি চিফ হুইপ। এইভাবে আমাদের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক ঐক্যের দিকেই আমাদের এই 11 দল যাচ্ছে। একটা ব্যতিক্রমের কথা বলি, আপনি খেয়াল করেছেন না করার কোনো কারণ নেই, তবু এখন বলছি দর্শকদের জন্য। জি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ 2025-এ, যেটি 2025 সালের 2 জুন গেজেট আকারে প্রকাশিত হয় এবং তাৎক্ষণিকভাবে সেটা আইনে পরিণত করা হয়েছে। এরকম 98টি অধ্যাদেশ হুবহু আইনে পরিণত করা হচ্ছে, তার মধ্যে এই অধ্যাদেশ একটা। এখানে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় জামাতে ইসলামী সহ আরও কয়েকটি দলকে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখন আপনারা এর বিরোধিতা করছেন। অন্তর্বর্তী সরকার সবাই জামাত এই অধ্যাদেশ মেনে নিয়েছিল না? না, আমরা এখানে তখন আমরা কমপ্লেন করেছি, বলেছিলাম এটা সংশোধন করেন। মানে ওখানে তো আসলে কোনো জোরালো অবস্থান দেখা যায়নি। হ্যাঁ, না তখন কিন্তু এই পার্লামেন্ট ছিল না, আমরা তো পার্লামেন্টে। হ্যাঁ, কিন্তু এখন যখন পার্লামেন্ট আসছে তখন জি, এই পার্লামেন্ট থেকে আপনারা এই ইস্যুতে ওয়াকআউট করেছেন। আমাদের বিরোধী দলীয় নেতা বক্তব্য রেখেছেন এবং এই ইস্যুতে ওয়াকআউট। জি, আমার কাছে ডকুমেন্টটাই বলছে। জি জি, ওয়াকআউট। কিন্তু এনসিপির সদস্যরা ওয়াকআউট করেনি। একটা দল তাদের মত ভিন্ন থাকতে পারে। আমি বলছি তার মানে এখনো পলিটিক্যাল ইউনিটিটা হয়নি। হ্যাঁ, না, একটা ধরেন 11, 10টা 20টা দল এক হলে রাজনৈতিক ইস্যুতে কিন্তু সব দল একসময় একমত নাও হতে পারে। সিঙ্গেল কোনো আইটেমের ভিন্ন মত দর্শনীয় নয়, ভিন্ন মত সহকারেও কিন্তু ঐক্য হয়। তবে এটা সহ আপনারা মনে করছে যে একটা রাজনৈতিক ঐক্যের দিকেই যাচ্ছে। ঐক্যের দিকে যাচ্ছে। গুড, এটা জানা থাকলো। জি, আরও প্রস্তুত কিছু কিছু ছিল, কিন্তু আমার হাতে সেই সময় আসলে নাই, এই জন্যে এইটাকে আমি আর খুব বাড়াতে পারবো না। না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরও নিশ্চয়ই আমরা বলবো আপনাকে বা আপনার দলের যারা আসবে। জি, আপনাকেও অনেক ধন্যবাদ মান্না ভাই। রাজনীতিবিদ হিসেবে আমি যাদেরকে ভালো লাগার মানুষ মনে করি তার মধ্যে আপনি আমার একজন প্রিয় মানুষ। থ্যাংক ইউ। ইউ আর অলসো ওয়ান অফ দেম। আপনাকে আমি মহব্বত করি। আপনি আজকের এই আলোচনায় ভালো ভালো প্রসঙ্গ এনেছেন, আমরা একটা আলোচনার সুযোগ পেলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে শুনলেন মিয়া গোলাম পরওয়ারের কথা। আচ্ছা, একটা মজার কথা উনি বলতে ভুলে গেছেন, আমি বলতে ভুলে গেছি। ওনার নামে স্বাধীনতা যুদ্ধ বিরোধী ভূমিকায়, মানে রাজাকারের মতো ভূমিকায় থাকার অভিযোগে মামলা টামলা হয়েছিল। আমার নামে না, আমার নামে হয়নি, কিন্তু আপনি ভালো প্রসঙ্গ তুলেছেন। যখন ওই যে সবাই নেই, 1 মিনিট সবাই নেই, হ্যাঁ, যুদ্ধ অপরাধের যে প্রথম দিকে যে কিছু তালিকা গোয়েন্দা সংস্থা তারপর করছিল, ওই তালিকায় আমার নামটা প্রথম আসছিল। তখন আপনার বয়স কত? তখন আমি ক্লাস 8-এ পড়ি, আমার 11-12 বছর বয়স। মানুষ হাসলো। যাক, এইটুকুই আপনাদের জানাবার জন্য বললাম। জি, আমি আপনাদেরকে গতকালও বলেছিলাম দর্শক মণ্ডলী, আজকে আবারও বলছি, এই অনুষ্ঠানে আমি বা আমার টেলিভিশন কর্তৃপক্ষের চেষ্টা হচ্ছে যে একটা বলেছি যে 24-এর অভ্যুত্থান ছিল একটা প্রচণ্ড রক্তক্ষয়ী সংঘর্ষ, উন্মাদনা, আবেগ, কান্না, চোখের পানি, সব কিছু মিলে বিদ্রোহ, যাতে আমরা জিতেছিলাম। তাতে স্বৈরাচার পরাজিত হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে সেই বিজয়ের স্তম্ভটাকে শক্ত করে মাটিতে পিলারের মধ্যে বসানো, একটা গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, যেখানে আমরা সবাই মিলে একসাথে বসবাস করব এবং একটা সুখী সমৃদ্ধ দেশ গড়ব। আমি আমার মতো করে বলি কল্যাণ রাষ্ট্র গড়ব। এটা গোলাম পরওয়ারও বলেন, এটা বিএনপিও বলে, সবসময় বলেন না, কিন্তু এটা লক্ষ্য।
সেই লক্ষ্যেই আমরা এগুলো করবার চেষ্টা করছি এবং যাতে আরও বৃহত্তর ঐক্য হয়, আপনারাও সজাগ থাকবেন, সেই দিকে যাবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকে ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।